ওকে, তো আমরা অলরেডি কিভাবে ট্র্যাকিং করতে হয় সার্ভার, ব্রাউজার, ম্যানুয়াল, ইভেন্ট সবগুলো দেখছি এবং সবগুলো প্র্যাকটিক্যালি কাজ আমরা করছি। ঠিক আছে, আমাদের আর একটা কাজ ট্র্যাকিংয়ে পেন্ডিং রাখলাম, এটা পরবর্তীতে আপনাদেরকে করাবো। এখন যে ট্র্যাকিংগুলো আমরা করলাম এই অডিয়েন্সগুলোকে নিয়ে মার্কেটিং তো দেখছি আমরা, মার্কেটিং কিভাবে করতে হয় আমরা জানি, রিমার্কেটিং কেমনে করতে হয়, মানে একজন আমার ওয়েব অ্যাড টু কার্ট করলো বা চেক আউট করলো বা পারচেস করলো, এদের কাছে পুনরায় কিভাবে মার্কেটিং চালাবো, যে অডিয়েন্সগুলো ট্র্যাকিং হয়ে আসলো এদের কাছে পুনরায় মার্কেটিং করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে অডিয়েন্স তৈরি করতে হবে। ফার্স্টলি আমরা এডিএম ব্যাচ 9 এখান থেকে আমরা বিজনেস সুইটে যাই। এডিএম ব্যাচ 11 এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আমাদের 5টা থেকে 6টা বিকালের ক্লাস হবে। যদি আপনাদের পরিচিত কেউ জয়েন করতে চায় তাদেরকে জয়েন করাই দিন। ক্লাস 26 তারিখে শুরু হবে, 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে। ওকে, তো আমাদের ছিল মেন্স হাব না, আমাদের ছিল মোবাইল গ্যালাক্সিস। ওকে, তো আমরা এখান থেকে এবার বিজনেস সেটিংসে চলে আসি। লাইট কমে দিলে ভালো হয়, মানে ঠিক আছে না, প্রবলেম হচ্ছে? ওকে, দেখেন এখানে অলরেডি আমরা ট্র্যাকিং এর কাজ করছি। এখন আমরা এখান থেকে আরেকটা অপশন আছে আমাদের কাছে, অডিয়েন্সেসে ক্লিক করলাম। মোবাইল নাম্বার অ্যাক্টিভ করা আছে কি না এখানে জানা নাই, মোবাইল নাম্বার অ্যাক্টিভ না থাকলে ফির অডিয়েন্স অ্যাক্টিভ হয় না। পেমেন্ট মেথড আছে এখানে। অ্যাকাউন্ট সেন্টার, হু ম্যাটার টু ইউ, এখানে অডিয়েন্স ক্রিয়েট করার অপশন দেখাচ্ছে 3টা। একটা হচ্ছে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট এ লুক-অ্যালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে ক্রিয়েট এ সেভড অডিয়েন্স। উপর থেকে শুরু করি, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। এটা কি দেখাইছিলাম এর আগে আপনাদেরকে? দেখাইছিলাম। আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা ভিডিওতে কেউ ভিউ করলে সেই অডিয়েন্সকে ট্র্যাক করব। এখানে দেখাইছিলাম যে আমার ফেসবুক পেজে যতজন ফলোয়ার আছে তাদের কাছে কিভাবে রিমার্কেটিং চালাবো। কিন্তু আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ওয়েবসাইট, ওই যে ট্র্যাকিং করে আসলাম ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলো, এই অডিয়েন্সকে ধরার জন্য আমাকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অলরেডি আমাদের কি নিজেই পিক্সেলটা চলে আসছে, যে পিক্সেল দ্বারা আমরা ট্র্যাকিং করছি। এই পিক্সেলটাকে ধরলাম, ইভেন্ট, কোন ইভেন্ট ধরতে চাচ্ছেন ক্লিক করলাম। আমরা 4টা ইভেন্ট নিয়েই কাজ করছি, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেস। তো এখানে ইভেন্টগুলো পেয়ে যাব আমরা, পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেস। দেখেন ফেসবুক কি আমরা সাজাইছি, একটা জিনিস ব্যাপারটা বুঝেন, ফেসবুক কি আমরা সাজাইছি নাকি ওদের ডিফল্ট সেটিং? এটা ওদের ডিফল্ট সেটিং, তার মানে আমরাও তো এই সেটিংসগুলো নিয়েই কাজ করছি। ঠিক আছে, কেন কাজ করছি? কারণ এটাই সব জায়গায় ট্র্যাকিং হয়, এগুলোই পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট অ্যান্ড পারচেস। এখানে সবচেয়ে ভ্যালুয়েবল ইভেন্ট হচ্ছে পারচেস, তার চেয়ে কম ভ্যালু যদি দেই তাহলে চেক আউট, তার চেয়ে কম ভ্যালু দিলে অ্যাড টু কার্ট এবং তার চেয়ে কম ভ্যালু দিলে কন্টেন্ট ভিউ। যে কেউ আমাদের ওয়েবসাইটে আসে যে কোনো প্রোডাক্ট দেখতেই পারে, কিন্তু যখন ও কন্টেন্ট ভিউ থেকে অ্যাড টু কার্টে যাচ্ছে তার মানে সে কেনার আগ্রহ প্রকাশ করলো। এটা তো 25%, অ্যাড টু কার্ট পর্যন্ত আসলে সে কেনার আগ্রহ অলরেডি 50% দেখাই দিল যে আমি এটা কিনতে চাচ্ছি। সে তার কাছে টাকা থাক বা না থাকে সেটা আলাদা বিষয়। তারপর যখন ও চেক আউট পর্যন্ত চলে আসলো তার মানে সে 75% নিজের ইন্টারেস্টটা অলরেডি কি করলো, এক্সপ্রেস করে ফেললো যে আমি এটাকে নিতেই চাচ্ছি। চেক আউট পর্যন্ত দেখলাম। এখন অনেকে চেক আউট থেকে ক্যান্সেল করে চলে যায়, টাকা থাকে না বা অর্ডার করতে চায় না যে কোনো কারণে। বাট ফাইনালি যদি সে ডিসাইড করে আমি এটা কিনবো 100%, তখন সে কি করে ফেলে, পারচেস করে ফেলে। ওকে, এদের কাছে আমরা রিমার্কেটিং করব। আমরা ভিউ কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট যেটা এটার সাথে আমরা কানেক্ট করছিলাম, এই ওয়েবসাইটে 30 ডেজ, লাস্ট 30 দিনে যারা কন্টেন্টকে ভিউ করলো, বেস্ট প্র্যাকটিস 90 ডেজ, এর উপরে যাওয়াটা ঠিক না। 90 ডেজ বলতে কত হচ্ছে, 3 মাস, 3 × 90, 3 মাস না? তো 3 মাসের উপরে যারা আমাদের প্রোডাক্টের দেখে চলে গেছে, 90 দিনও বহুত হয়ে যায়। 30 ডে, 60 ডে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের মধ্যে, মানে লাস্ট 1 মাস বা তার আগের মাসে যারা আমাদের ওয়েবসাইটে ক্লিক করলো, প্রোডাক্ট দেখলো, তারা ইন্টারেস্টেড ছিল, 25% তাদের ইন্টারেস্ট ছিল আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার। এদের কাছেই আমরা আবার মার্কেটিং করব, যেটা ফেসবুক করে। একটা প্রোডাক্টকে আপনি ক্লিক করে দিবেন ও ঘুরে ঘুরে আপনার কাছে দেখাই দিয়ে থাকবে, ওই রিলেটেড প্রোডাক্ট আপনার কাছে বারবার শো করতে থাকবে। তো একই কাজ আমরা করব। এটা হচ্ছে রিমার্কেটিং এর কাজ। অডিয়েন্স ক্রিয়েট করা হচ্ছে রিমার্কেটিং এর জন্য। তো আমরা এখানে 60 ডেজ, লাস্ট
2 মাসে আমাদের পেজের মধ্যে যারা কন্টেন্টকে ভিউ করছে তাদের কাছে আমরা রিমার্কেটিং করব এবং অডিয়েন্স নেম দিয়ে দিলাম আমরা কি কন্টেন্ট ভিউ অডিয়েন্স। ডিসক্রিপশন দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নাই, ক্রিয়েট অডিয়েন্স করে দিলাম। এখন বলবেন যে এই অডিয়েন্সগুলো কই পাবে? ওই যে পিক্সেল ক্লিক করা ছিল, দেখছেন না, পিক্সেল টিক করা ছিল, তো অলরেডি পিক্সেলের কাছে ডাটাগুলো আসছে, এটা তো আপনারা লাস্ট ক্লাসেও দেখছেন। ওই ডাটাগুলো এই পাস করে দিবে যে এরা কন্টেন্ট ভিউ করলে এর কাছে অ্যাড যাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন একইভাবে আমরা আরও অডিয়েন্স যদি ক্রিয়েট করতে চাই, সেম একই নিয়ম, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, এখান থেকে এবার ইভেন্টে ক্লিক করলাম, এবার সবচেয়ে ভ্যালুয়েবলটাই ডাইরেক্ট দেখাই দিই। এগুলো তো একই নিয়ম, সেম নিয়ম। আমি ডাইরেক্ট পারচেস ধরলাম, লাস্ট 60 ডেজ ধরলাম, এখান থেকে অডিয়েন্স নেম দিয়ে দিলাম পারচেস অডিয়েন্স এবং এটাকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা তো ক্লিয়ার, বুঝতে পারছেন না? এটা কাস্টম অডিয়েন্সে কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনারা যে দেখলেন যে আমরা ট্র্যাকিং করলাম, ট্র্যাকিং করে করবোটা কি? ওটা কি রাখবো আমরা ওইভাবে জমা করে? না, এদের কাছে অ্যাড চালাবো, তো এদেরকে আমরা অডিয়েন্স হিসেবে ফেসবুকের কাছে ধরে ফেললাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই যে এই অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে যারা ঢুকলো তাদেরকে ধরতে পাচ্ছি, ঠিক আছে? এখন যদি আপনাদেরকে বলি আমি যে আইফোন নিয়ে কি শুধুমাত্র আমরা পুরো বাংলাদেশে একাই অ্যাড দিচ্ছি? ঠিক না? অলমোস্ট আমি আপনাদেরকে একটা জায়গা দেখাই, এটার নাম হচ্ছে মেটা অ্যাডস লাইব্রেরি। মেটা অ্যাডস লাইব্রেরি দেখাইছিলাম এর আগে, মেটা অ্যাডস লাইব্রেরি। ওকে, মেটা অ্যাডস লাইব্রেরিতে আসলাম। ট্র্যাকিং করে আমরা মানে দেখলাম যে অডিয়েন্সগুলো মানে আমরা ট্র্যাক করলাম, পিক্সেল ট্র্যাকিং কোন মানে ওয়েবসাইটে করা না থাকে তাহলে সেটাও কি ব্যান করা যাবে? কোনো ওয়েবসাইটে যদি ট্র্যাকিং না থাকে তাহলে আমাদেরকে করে দিতে হবে। যদি না থাকে আর যদি মানে বিভিন্ন মানে যে লোকরা পারচেজ করে বা ভিউ করে কন্টেন্টগুলো তাদেরকেও না না না, ট্র্যাকিং করা ছাড়া ওটাকে আমরা নিতে পারবো না। হ্যাঁ, যেটা তুমি প্রশ্ন করতেছো ওটার কিছুটা অ্যান্সার এখানে পাবা, যেটা এখন বলতেছি, শুনে নাও আগে এটা, তারপর বলি। এই যে এখানে আসলাম, আসার পর এই যে বাংলাদেশ অ্যাড ক্যাটাগরিতে লিখলাম অল অ্যাডস, এই জায়গায় লিখলাম আমি আইফোন। আইফোন দিয়ে আমি সার্চ করলাম, আমি দেখতে পারলাম যে বাংলাদেশে শুধু আইফোন কিওয়ার্ড দ্বারা 15, 14 এগুলো দিলাম না, শুধু আইফোন কিওয়ার্ড দ্বারা 2500 অ্যাড চলতেছে নাও। রানিং অবস্থায় এখন 2500টা অ্যাড চলতেছে, 2500 অ্যাড চলতেছে বাংলাদেশে এই কিওয়ার্ড দ্বারা, আইফোন কিওয়ার্ড দ্বারা। কেউ আইফোন বিক্রি করতেছে, কেউ আইফোনের কভার বিক্রি করতেছে, কেউ আইফোনের অ্যাক্সেসরিজ সেল করতেছে, তো কেউ অগ্রিম বুকিং নিচ্ছে। দেখেন এগুলো সব অ্যাড, এগুলো সব অ্যাড, এই যে সব অ্যাক্টিভ অ্যাড, খেয়াল করছেন? সবগুলো অ্যাক্টিভ অ্যাড, সব অ্যাক্টিভ অ্যাড। কেউ দেখেন কভার ওয়ার্ল্ড বিডি, TDSH, আই ট্রাস্ট বিডি, আপনারা পেজের নামও জানতেন না, রিম টেলিকম, তারপর স্টাইল কিং পাঞ্জাবি, অ্যারন কমিউনিকেশন, এগুলো সব বাংলাদেশে। আইফোন কভার, রিংলেস, এগুলো সবাই বাংলাদেশে বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, প্রোডাক্ট সেল করতেছে, বুঝতে পারলেন? এখন আমাকে ক্লায়েন্ট বলতেছে যে আমিও তো আইফোনের একটা অ্যাড দিতে চাচ্ছি, বাট তুমি আমার অডিয়েন্সকে ধরবা যারা আমার মতো আমার মতো যে প্রোডাক্টসগুলো আছে এই ধরনের যারা অ্যাড চালাচ্ছে তাদের কাছে অ্যাড চালাও। বলে এটা কেমন কথা? যদি বলতেন যে আমার ওয়েবসাইটে কারা কারা আসছে, 3 মাস, 6 মাস, 1 বছর কারা আসলো ধরে দিতাম। যদি বলতেন পারচেস করছে তাদের কাছে পাঠাইতে ধরে দিতাম। যদি বলতেন ফেসবুক পেজের ফলোয়ার লাইক যারা আছে তাদের কাছে ধরে দিতাম। যদি বলতেন আমার আগের পোস্টগুলোতে যারা কমেন্টস করছে বা আগের অ্যাডের মধ্যে যারা রিয়েক্ট করছে ধরে দিতাম। এটা কেমন কথা? আমার মতো যারা অ্যাড চালাচ্ছে তাদের কাছে ধরে দাও। আনকমন হইলো না ব্যাপারটা? যেমন তুমি বললা যে পিক্সেল ছাড়া কিভাবে ধরবো, এটা তো পিক্সেল ছাড়ারই কথা হইলো। এই ধরনের অ্যাড যারা চালাচ্ছে, আমার পেজে কানেক্ট হোক বা না হোক, এই ধরনের যারা, এই যে 2500 অ্যাড চলতেছে, তো এটা লাইক আমাদের মতো না, আইফোন নিয়ে তো কাজ করতেছে এরাও, আমরাও আইফোন নিয়ে কাজ করতেছি, সেম একই কিওয়ার্ড। আমাদের 15, 14 Pro Max এক্সট্রাভাবে অ্যাড করা আছে, তাদেরটা হয়তো বা কভার অ্যাড করা, তাদেরটা ব্যাটারি অ্যাড করা, তাদেরটা আলাদা আলাদা ভার্সন অ্যাড করা, কিন্তু করতেছে তো আইফোন কিওয়ার্ড নিয়ে একটা, ঠিক না? লাইক একই রকম। এই একরকম অ্যাডগুলোকে বলা হয় লুক লাইক। এটাকে বলতেছি কি আমরা, এটার জন্য ফির পিক্সেল লাগে না। তবে একটা মজার বিষয় কি, যে যতগুলো অডিয়েন্স আমরা ক্রিয়েট করি, যে ক্রিয়েট অডিয়েন্সে গেলে 3টা ধাপ আছে না, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স এন্ড সেভড অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অডিয়েন্স। কেন?
আমি পুরা রিসার্চ করলাম, আমি পুরা ট্যাগগুলোকে কি করলাম, রিসার্চ করে করে এদের ভ্যালু দেখলাম, দেখার পর পুরা অ্যাড সাজাইলাম। আমার মতো আরেকজন ডিজিটাল মার্কেটার ওও করলো একই কাজ, আরেকজন ডিজিটাল মার্কেটার সেও করলো একই কাজ, আরেকজন ডিজিটাল মার্কেটার সেও করলো। তাহলে এতজন মার্কেটারের যে থিমটা, এই থিমগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা তো পাওয়ারফুল হবেই, স্বাভাবিক না? আমি যদি একা একটা মার্কেটিং করি আর আমি 10 জনের মার্কেটিংয়ের প্রসেসটা থেকে যে অডিয়েন্স পাচ্ছি ওই অডিয়েন্সগুলোর কাছে আমি অ্যাড চালাচ্ছি, পাওয়ারফুল তো হবে, হবে কি না? বুঝতে পারতেছেন ব্যাপারটা? বাট কথা হচ্ছে যে এত পাওয়ারফুল অডিয়েন্স কি ফেসবুক আপনাকে এমনি এমনি দিয়ে দিবে? এখন কন্ডিশন আছে, এখানে কন্ডিশন, শর্ত আছে। শর্ত হচ্ছে যে আপনাকে লুকেলাইক অডিয়েন্স ধরার জন্য অন্তত মিনিমাম আপনার ওয়েবসাইটে 100 সেল থাকতে হবে, নট মার্কেটিং। 100টা প্রোডাক্ট সোল্ড হইতে হবে। 100টা প্রোডাক্ট যদি সোল্ড না হয় তাহলে আপনাকে লুকেলাইক অডিয়েন্স দিবে না। আবার আপনাদের মনে মনে প্রশ্ন আসতেছে, আমি 100টা সেল করলাম কি করলাম না, ফেসবুক কেমনে বুঝবে? ঠিক না? কেমনে বুঝবে ফেসবুক? অ্যান্সার আপনারাই দিতে পারবেন। পিক্সেল ট্র্যাকিং করেন নাই? পারচেস দেওয়া আছে না? যারা পারচেস বাটনে ক্লিক করলো 100 বার তো পারচেস করলো, নোটিফিকেশন যাচ্ছে না ফেসবুকের কাছে? তো ও তো কাউন্ট করে নিল যে এই ওয়েবসাইটে অলরেডি 100 সেল হয়ে গেছে। 100টা, এই জন্য কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে প্রথম অবস্থায় বা কোনো ক্যাম্পেইন ছাড়ে দিয়ে এরা কি করে, খালি সেল জেনারেট করে, যে আমার কেনা দামে অল্প পরিমাণ লাভ হোক কিন্তু সেল হোক। সেলটাকে রোলিং করে জন্য কি যখনই 100+ 200+ হয়ে যাবে তখন সে লুক লাইক অডিয়েন্স পাবে। এরপরে প্রাইস ইনক্রিজ করে লুকে লাইক অডিয়েন্সের কাছে যখনই অ্যাড ছেড়ে দেবে তখন সেল হিউজ চলে আসবে, ওই আগের প্রফিটগুলো এখানে শোধ হয়ে যাবে। যে বিজনেস টেকনিক এটা আর কি। তো আমাদের এটা মার্কেটিং টেকনিক, যেটা আমি বলতেছি। আপনি যদি লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করেন, দেখেন আমি এখানে গেলাম লুকে লাইক অডিয়েন্সে, এটা তো বুঝতে পারলেন কাস্টম অডিয়েন্স তো ক্লিয়ার। ওকে, লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করলাম, সিলেক্ট লুকে লাইক সোর্স। আমরা ক্যাটালগ থেকেও নিতে পারি, আমাদের পিক্সেল থেকেও নিতে পারি, ঠিক আছে? কম্বাইন ইভেন্ট সোর্স, আমরা আমাদের এটা সিলেক্ট করি। লুকে লাইক অডিয়েন্স সোর্স মে নট ইনক্লুড সাম পিপল using iOS 14.5 or later device. The size of the source may be impacted. Read more. আমরা ধরছি, এটা সমস্যা নাই। ওয়েবসাইট, আমাদের সোর্স ওয়েবসাইট এবং পারচেস, এখানে দেখেন সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু পারচেস। উই লুক অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড recency of your selected event as well as the value it contains. Highest value past 3.53k, lowest value 1 way, unique customer কয়টা ধরছে, কাস্টমার কয়টা ধরছে দেখেন, ও বলে দিচ্ছে যে আপনার কাস্টমার কয়টা আছে। উই রিসিভ 2 পারচেস, কি বললো? উই রিসিভ 2 পারচেস ইভেন্টস দ্যাট কন্টেন ভ্যালু ফ্রম ইয়োর পিক্সেল ইন দ্য লাস্ট 60 days. ওকে, এটাকে যদি আমরা অডিয়েন্স ধরি, অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স লোকেশন, ব্রাউজ যদি করি কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ধরতে পারি। যেমন আমরা বাংলাদেশের অডিয়েন্সগুলো চাচ্ছি, তো এখানে এশিয়াতে ঢুকতে হবে এবং এশিয়াতে আমাদের বাংলাদেশ আছে, সিলেক্ট করে দিলাম কান্ট্রি ওয়াইজ। ওকে, এবার আমি সিলেক্ট অডিয়েন্স সাইজ, দেখেন এখানে শুধুমাত্র 1% যদি অডিয়েন্স নেন, এখানে 10% অডিয়েন্স আছে। এগুলো আলাদা আলাদাভাবে সেভ করতে হয়। এটাকে একটা অডিয়েন্স, এটাকে দ্বিতীয় অডিয়েন্স, এটাকে তৃতীয় অডিয়েন্স, এটাকে চতুর্থ অডিয়েন্স। কেন? আমি যদি একবারে টান দেই 4% পর্যন্ত তাহলে 3 মিলিয়ন অডিয়েন্স পাবো, আর 0 থেকে 1% পর্যন্ত যদি নেই তাহলে 738.7k, অর্থাৎ 73,000 সামথিং কিছু আমরা অডিয়েন্স পাবো। 73,000 নাকি 7 কোটি? না 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 না, কেমন হবে? 7,38,000, 7,38,000 অডিয়েন্স এতটুকুতে আছে শুধু 1%-এর মধ্যে। 7 লাখ অডিয়েন্স এই সার্ভিসের জন্য। এখন এটাকে যদি ডাবল করি তাহলে এখানে 1.5 মিলিয়ন আসতেছে, প্রায় 15 লাখ, তাই না? তো কথাটা বুঝেন, আমি যদি 0 থেকে 2% করে এটাকে ক্রিয়েট অডিয়েন্স করি, এক অডিয়েন্সে আমি সবগুলো নিয়ে নিলাম, তাতে কি হবে? আমাদের পারফরমেন্সটা একটু স্লো যাবে, পারফরমেন্স হবে কম হবে। কেন? কারণ এই 1%-এর মধ্যে যারা আছে তারা কিন্তু এটাতে নাই, এখানে ইউনিক, এখান থেকে এখানে ফির ইউনিক, এখান থেকে এখানে ইউনিক। তো আমি পার্ট পার্ট কেন বলতেছি? ইউনিক যেহেতু আছে, একবারে টান দিলাম, একবারে সিলেক্ট করলাম, পার্ট পার্ট কেন করব? কারণ আমরা জানি যে 1 ক্যাম্পেইন 2 অ্যাড সেট বা 4 অ্যাড সেট যদি অ্যাড দিতে যাই তাহলে এই অ্যাডের পারফরমেন্সটা বেটার হয়, বেশি ভালো হয়। যখন আমরা 1 ক্যাম্পেইন 4 অ্যাড সেট করবো তাহলে এখানে লুকে লাগে 4টা অডিয়েন্স আলাদা আলাদাভাবে নিব।
একটা অ্যাডসেটে একটা অডিয়েন্স, দ্বিতীয় অ্যাডসেটে দ্বিতীয় অডিয়েন্স, তৃতীয় অ্যাডসেটে তৃতীয় অডিয়েন্স, তাহলে কি হবে, এই 4টা অডিয়েন্স 4টা লোকেশন 4টা টার্গেটিং এর কাছে আলাদা আলাদাভাবে যাবে, একদম এক্সপান্ড হয়ে পুরা ধরে ফেলবে। বুঝতে পারতেছি ব্যাপারটা? এইরকমভাবে এই অডিয়েন্সগুলো ক্রিয়েট করা হয়। বাট এই অডিয়েন্সটা ততক্ষণ পর্যন্ত কানেক্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 7,39,000 এস্টিমেটেড রিচ আছে 1%-এর মধ্যেই। নিউ লুকে লাইক অডিয়েন্স 1% বিডি মোবাইল গ্যালাক্সি। ওকে, ক্রিয়েট অডিয়েন্সে যদি যাই, নিবে না। কেন নিবে না? কারণ 100টা সেল যদি না হয় তাহলে এই অডিয়েন্সটা ক্রিয়েট হবে না। এই অডিয়েন্স can't be created. Your lookalike source need to include at least 100 people in the same country in your audience location. Please choose a different audience location to a lookalike source. I think clear আপনারা। বাট ব্যাপার হলো কি, যে একবার যদি আপনার স্বাভাবিক একটা যদি আপনার কাছে ক্লায়েন্ট কাজগুলো করায়, ওদের কাছে 100টা না হাজার হাজার প্রোডাক্ট সেল করে রাখে, তখন এই ইরোডটা তাদের কাছে আর ধরবে না। ট্র্যাকিং অনেকগুলো ক্লায়েন্ট আপনারা পাবেন আগে থেকে ট্র্যাকিং অন করা আছে, আগে থেকে সার্ভার ট্র্যাকিং অন করা আছে। আমরা যেটা মনে করতেছি, আমরা প্রত্যেকটা কাজ বেসিক থেকে স্টার্ট করে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আগায় যাচ্ছি। কেন? আমি যদি ডাইরেক্ট আপনাকে ট্র্যাকিংয়ে ঢুকাই দিই, ট্র্যাকিংটা বুঝাই চলে যায়, নিচের পার্টগুলো যদি না বুঝায়, তাহলে আপনি ট্র্যাকিং বুঝবেন না। অ্যান্ড ক্লায়েন্ট আপনাকে যখন অ্যাড করবে, তখন ক্লায়েন্ট একদম শুরু থেকে কিছু ক্লায়েন্ট এমন পাবেন যাদের ট্র্যাকিং নেই, একদম নেই। আমার যেমন একটা এডিএম ব্যাচ 4-এ একটা স্টুডেন্টকে ক্লায়েন্ট একটা কাজ দিছে, পুরো ট্র্যাকিংয়ের কাজ, আর কিছু দেয়নি। ওকে 3 মাস কন্ট্যাক্ট করছে, 3 মাসের জন্য হায়ার করছে অনলি ফর ট্র্যাকিং। পুরো ট্র্যাকিং সেট আপ করে দিতে হবে একদম সার্ভার সাইট পর্যন্ত। তো ক্লায়েন্টরা না বুঝলে কিভাবে দেয়? ওরা যদি সার্ভার সাইট বুঝে না, তাহলে আপনাকে বললো কিভাবে যে সার্ভার সাইট ট্র্যাকিং লাগবে আমাকে? এখন আপনারা ট্রেনিংয়ের আগ পর্যন্ত আপনারা নিজে চিন্তা করেন, যতদিন পর্যন্ত ট্রেনিং চলতেছে তার আগে পর্যন্ত কি আপনারা জানতেন যে সার্ভার সাইট থেকে এভাবে ট্র্যাকিং হয়, বা সার্ভার সাইট ট্র্যাকিং কী জিনিস, বা ইভেন্ট ট্র্যাকিং কী জিনিস? এটা জানা ছিল না আমাদের। যখন আমরা আসলাম, বসলাম, শিখলাম, তখন আমরা জানতে পারলাম যে ট্র্যাকিং এভাবে হয়। একটা ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো 6 মাসের জন্য, ও বলতেছে আমাকে ট্র্যাকিং দরকার, আমাকে সেলও দরকার, লুকে লাইক অডিয়েন্সও দরকার, আর আমার পুরো পেজটাকে, আমার ওয়েবসাইটটাকে তোমাকে অনরোল একদম পেজটাকে নিয়ে আসতে হবে পজিশন মতো। এটার জন্য যা বাজেট হয় তুমি করো, আমি বাজেট দিব তোমাকে। তখন আপনি চিন্তা করবেন যে এই সম্পূর্ণ কাজটা আমি একা করব, হয়তো আপনি চিন্তা করবেন এটা। কিন্তু আপনি এটাও চিন্তা করেন কি পুরা কাজটা আপনার কাছে যতক্ষণ পর্যন্ত অন্য ক্লায়েন্ট নাই, ততক্ষণ পর্যন্ত আপনি একা হয়তো বা পুরো মাথা লাগাই দিয়ে কাজ করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে 10টা ক্লায়েন্ট আছে, তাদের ডিফারেন্ট অ্যাডগুলো আপনাকে চালাইতে হচ্ছে। এখন আপনি চিন্তা করেন ওই অ্যাডটাকে নিয়ে আপনি কত ভালো পারফরমেন্স দিতে পারবেন। আপনার পুরা ব্রেনটাকে 10 পার্ট করতে হবে, আলাদা আলাদা প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা অ্যাড, এগুলোর পারফরমেন্স চেক করতে হবে এবং তাদেরকে ভালো রেজাল্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আরেকটা মার্কেটারকে হায়ার করবেন, তুমি পিক্সেলটা চালায় দাও। আপনি একটা ক্লায়েন্টের কাছে $10,000 ডান করলেন যে আমি $10,000 নিব, 6 মাস কাজ করব। আপনি একজনকে হায়ার করলেন, তুমি 3 মাস কাজ করো, আমি তোমাকে $3,000 দিয়ে দিব। $3,000 তাকে দিয়ে দিবেন। আপনি কি করলেন? আরেকজনকে হায়ার করে নিলেন। এভাবে হায়ারও হয়। মার্কেটারকে হায়ার করে, তুমি এই পার্টটা কাজ করো। কারণ আপনি দেখতেছেন যে $10,000 কাজ আমি করতে যাচ্ছি, ঠিক আছে ওকে, বাট একে হ্যান্ডেল করতে যায় আমার রেগুলার যেগুলো ক্লায়েন্টগুলো ছিল এগুলো মিস হয়ে যাচ্ছে। আমাকে তো ওটাও ঠিক রাখতে হবে, কারণ আমার রেগুলার ইনকাম করতে হবে। আমি তো রেগুলার ক্লায়েন্টগুলোকে বলতে পারি না যে আমি বিজি, ওকে তো টাটা করতে পারবো না, ওরও কাজ করতে হবে আমাকে। তো এভাবে করে টিম ধীরে ধীরে 1 থেকে 2 এভাবে টিম বাড়ানো শুরু হয়ে যাবে। তো এই জন্য আপনাদের প্রত্যেকটা কাজ জানা দরকার, প্রত্যেকটা বিষয় জানা দরকার। এই জন্য আমি সবগুলো টাচ করতেছি। ওকে, তার মানে এটা বুঝতে পারছেন লুকে লাইক অডিয়েন্স কি? লুকে লাইক হচ্ছে সেই ধরনের প্রোডাক্টের উপরই একই রকম অডিয়েন্স। এই যে 2500 এগুলোতে যে অডিয়েন্সগুলো চলতেছে, যারা কানেক্ট হচ্ছে, বা এই যে শপ নাও, এই অডিয়েন্সগুলোকে কম পাওয়ারফুল মনে করতেছেন? এদের কাছে ওই অডিয়েন্সগুলোই কানেক্ট হচ্ছে যারা এঙ্গেজড, যারা এর আগে কিনছে, যারা এর আগে কানেক্ট হয়েছে, যারা ওই রিলেটেড অলরেডি পারফরমেন্স দিচ্ছে। তার মানে রিয়েল আমরা অডিয়েন্সগুলো এখান থেকে ধরতে পারবো। আর এক একটাতে যদি মনে করেন এক একটা থেকে যদি আমরা 1 লাখ অডিয়েন্স পাই, তাহলে 2500, এটাকে আপনি অডিয়েন্স কত বড়? অলরেডি আমাদেরকে দেখাইছে 15 লাখ অডিয়েন্স আমরা পাবো। দেখাইছে না লুকে লাইকে 15 লাখ অডিয়েন্স এমনি পাচ্ছি আমরা। এটা তো শুধু রানিং অ্যাড দেখলেন, তার মানে এর আগে যারা অ্যাড দিছে তাদেরটা অনেকের অ্যাড তো অফ হয়ে গেছে, এরকম আরো 2500 অ্যাড আরো অফ হয়ে গেছে, তাদের অডিয়েন্সটাও তো দিবে লুকে লাইক আমাদেরকে। কিন্তু এত পাওয়ারফুল অডিয়েন্স পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে 100 সেলিং রলিং থাকতে হবে। ওকে,
এরপর আসতেছি লাস্টেরটা সেভড অডিয়েন্স। এটা হচ্ছে কি যে আমরা যে অ্যাডগুলো কমনলি দিয়ে আসছি না, এর মধ্যে যে অডিয়েন্সগুলো আমরা সেট আপ করলাম বিভিন্ন অ্যাডের জন্য 18 থেকে 50 অ্যাওয়ারনেস অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, এই অডিয়েন্সগুলোকে সেভ করে রাখা। অর্থাৎ ওই অ্যাড যদি পুনরায় চালাইতে চাই তাহলে এই অডিয়েন্সটাকে ডাইরেক্ট ক্লিক করে দিব। বুঝতে পারতেছেন এটা? মানে অলরেডি যে অ্যাডগুলো আমরা দিয়ে আসছি ওখানে যে অডিয়েন্সগুলো সেট আপ করছিলাম ওটাকে তো সেভ করি নাই, আমরা ওটাকে সেভ করে রাখতে পারি। ওই কোম্পানি যদি বলে সেম অডিয়েন্সের কাছে আবার অ্যাড চালাই দাও, চালাই দিব। এখানে ডাইরেক্ট নাম দিয়ে সিলেক্ট করবো, যে 18, 35 এগুলো সিলেক্ট করছিলাম, টার্গেটিং মার্কেটিং সেভ করে রাখলাম, ওখানে জাস্ট সিলেক্ট করে দিব ওখানে। এটা হলো আমাদের টার্গেটিং, যে ডিটেল টার্গেটিং সেট আপ করা। তবে একটা জিনিস আরো বলি, যখন আপনারা এই ধরনের অডিয়েন্স নেবেন, কাস্টমার অডিয়েন্স যাদের কাছে পারচেস হয়েছে, কন্টেন্ট ভিউ হয়েছে, এই অডিয়েন্সগুলো যখন সিলেক্ট করবেন তখন আপনাকে শুধুমাত্র লোকেশনটাই দিতে হবে, এজ দিতে হবে না, 18 থেকে 65 দিতে হবে না, তখন আপনাকে টার্গেটিং দিতে হবে না, মোবাইল ফোন, আইফোন দিতে হবে না। কারণ কি অলরেডি আমরা নেচার, বিহেভিয়ার, ইন্টারেস্ট ধরে ফেললাম। যারা ক্লিক করছে তাদের কাছেই চালাবো। সে এখন যদি 13 বছর হোক তো 13 বছরের কাছে যাবে। ক্লিয়ার বিষয়টা মাথায় যাচ্ছে আপনাদের? যে এই অডিয়েন্সগুলো যদি বয়স 60 বছর হয় আমাদের প্রবলেম নাই, আমাদের কথা হলো ও পারচেস করছে, ওর কাছে মার্কেটিং চালাবো। ক্লিয়ার? এখন এটার কাছে মার্কেটিং কেমনে চালাবো? মার্কেটিং চালানোর জন্য আমাদেরকে এবার ব্যাক করি আমরা এখান থেকে, মোবাইল গ্যালাক্সিস। লেকচার ক্লাসগুলো একটু বোরিং হয়, স্বাভাবিক, কিন্তু জরুরি আছে এগুলো। অ্যাডস ম্যানেজারে গেলাম, দেখেন এখান থেকে আমরা এটার মোবাইল গ্যালাক্সি আমাদের এটাই অ্যাড ম্যানেজার। ওকে, পেমেন্ট মেথড চাচ্ছে, আমরা দিব না আপাতত পেমেন্ট মেথড। এখান থেকে ক্রিয়েটে গেলাম। আচ্ছা, রিমার্কেটিং বা যেটা রিটার্গেটিং করি অলওয়েজ আমরা সেলসে যাই করি, বিক্রির উদ্দেশ্যে করি। তো আমরা সেলস বাটনটা ক্লিক করলাম, কন্টিনিউ করব। ম্যানুয়ালিতে ক্লিক করলাম, কন্টিনিউ করব। ওকে, দেখেন এখানে আমাদের সেলস ক্যাম্পেইন চলে আসছে। এগুলো যা আছে তাই রাখলাম, এগুলোতে কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে বলছে ক্যাটালগ প্রোডাক্ট, ক্যাটালগ সিলেক্ট করতে। রিমার্কেটিং যখন করতেছি আমরা, তো আমরা এখানে ক্যাটালগ অ্যাকশন রিকোয়ার্ড আছে। ক্যাটালগে আমাদের কিছু প্রবলেম আছে, এটাকে অ্যাকশন নিতে বলতেছে, আমরা নিলাম না, অফ করে রাখলাম। ক্যাটালগ প্রোডাক্টের উপর চালাবো, এবি টেস্টিং অফ করে রাখলাম। নেক্সট। আচ্ছা, এখানে আমাদের মেইন কিন্তু হচ্ছে অডিয়েন্সটা, বাকি সব কিছু আপনাদের জানা আছে কিভাবে অ্যাড চালাইতে হয়। আমরা এখান থেকে ওয়েবসাইটে নিয়ে যাব এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন অর্থাৎ সেল। মোবাইল গ্যালাক্সি আমাদের ট্র্যাকিং দেওয়া আছে, দেখেন ট্র্যাক ডাটা সেট ট্র্যাকিং হচ্ছে মোবাইল গ্যালাক্সি। এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডিটা, এটা হচ্ছে পিক্সেল আইডিটা মোবাইল গ্যালাক্সিস। ওকে, কনভার্সন ইভেন্ট, কোন ইভেন্টে চালাবো আমরা, ইভেন্টটা এখানে আমরা টার্গেট করব। কোন ইভেন্ট নিচ্ছি আমরা, কন্টেন্ট ভিউ, কোন ইভেন্টে চালাতে যাচ্ছি আমরা। এখানে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেস, কন্টেন্ট ভিউ নাই, ভিউ কন্টেন্ট ছিল, আচ্ছা আছে। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল, এটা বসাইলাম না, অপশনাল আছে, ওরা নিজের মতো করে কাটুক। আচ্ছা, এখনো আমরা ডেইলি বাজেট এখানে দেওয়া আছে, $20 দিলাম। এন্ডিং টাইম দিলাম না, সেট এন্ডিং ডেট দিলাম না, 12 জানুয়ারি থেকে শুরু হোক, চলুক, কোনো প্রবলেম। অডিয়েন্সে আমাদের কাজ আছে, যে অডিয়েন্স কন্ট্রোল, এখানে বাংলাদেশ দেওয়া আছে আর অ্যাডভান্স অডিয়েন্স দেওয়া আছে। তো আমরা অ্যাডভান্স অডিয়েন্সে না যায়, এবার এখানে আসি, শো মোর অপশন। এখানে দিচ্ছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন আমাদের অডিয়েন্সের নাম চলে আসছে, পারচেস অডিয়েন্স, কন্টেন্ট ভিউ অডিয়েন্স। কন্টেন্ট ভিউ অডিয়েন্সের কাছে ক্লিক করলাম। এখন যেহেতু কন্টেন্ট ভিউ নিচ্ছি, আমরা শুধুমাত্র একটা কাজ করব, সেটা হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিব, কোন জায়গায় চালাইতে চাচ্ছি। এখানে এজ আর চেঞ্জ করব না, ডিটেল টার্গেটিং আর বসাবো না। ক্লিয়ার? শুধুমাত্র যে অডিয়েন্সটাকে ট্র্যাক করছে, ট্র্যাকিং করে নিয়ে আসলাম, ওই অডিয়েন্সের কাছে চালাবো, যে ওটাই কন্টেন্ট ভিউ অডিয়েন্স, যারা লাস্ট 60 ডেজ আমাদের ওয়েবসাইটে যায় কন্টেন্ট ভিউ অপশন বাটনে ক্লিক করছে, তাদের কাছেই যাবে একটা। ঠিক আছে? এবং আপনাদের মাথায় আসতেছে যে এটা তো ওয়েবসাইটে ক্লিক করলো, যারা ক্লিক করলো, কোথায় ক্লিক করলো, ওয়েবসাইটে ক্লিক করলো, তাদের ফেসবুক আইডি জেনারেট করে বের করার কাজ আমাদের না, ওটা ফেসবুকের কাজ। যারা ক্লিক করলো তাদের ওয়েবসাইট আইডি আছে কিনা, তারা কোথাকার, এগুলো সব তথ্য জেনারেট করার কাজ কার? এটা ফেসবুক করবে ট্র্যাকিং, এটা আমাদের কাজ নাই। প্রত্যেকটা ব্যক্তির আইপি ট্র্যাকিং হয়। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল,
আইপি নাম্বার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা হয়। আপনারা দেখবেন অনলাইনে কোথাও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, অটোমেটিকলি আপনাকে ডিটেক্ট করে দেয় ইউ আর ফ্রম বাংলাদেশ লেখা উঠে যায়। আপনার আইপি দ্বারা ও বুঝে যায় যে আপনি কোথায় থেকে, এবং আইপি থেকে আপনার ডাটাগুলো ট্র্যাকিং হয়ে যাচ্ছে যে আপনার ফেসবুক আইডি কি আছে, ইনস্টাগ্রাম আইডি কি আছে, আপনি কোন কোন অ্যাকাউন্ট পিসিতে লগ ইন দিয়ে রাখছেন, এগুলো সব ট্র্যাকিং হয়। বুঝতে পারতেছেন ব্যাপারটা? মানে হিউজ একটা ব্যাপার। একটা জিনিস খেয়াল রাখেন, ভার্চুয়াল যে জগৎটা, এটা আমরা মনে করি সিকিউর, কিন্তু এটা ওপেন আছে। কারণ যতটুকু আমরা দেখি, এই এত পরিমাণ আমরা ইন্টারনেট দেখি উপরে, এটা ডার্ক সাইড আমার হাত বরাবর, এটা দেখতে পাই আমরা অল্পটুকু, এটা ডার্ক সাইড পুরোটা নিচে আছে, যেটা আমরা দেখতে পাই না। ওকে, তো আমরা এই কন্টেন্ট ভিউকে সিলেক্ট করব, এখানে অডিয়েন্স কোনো সিলেক্ট করব না, প্লেসমেন্ট আমরা দিতে পারি, প্লেসমেন্ট সিলেক্ট করে দিব, কোথায় কোথায় অ্যাডটা চলবে আমাদের, আমরা তাদের কাছে কোথায় কোথায় চালাইতে চাচ্ছি। ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার অফ করে দিলাম, রাখলে এটাকেও রাখতে পারি। যদি একসাথে ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটাতে অ্যাড চালাইতে হয়, দুইটাকে সিলেক্ট করে রাখলাম, এবং নেক্সট করে আমরা আমাদের শুধুমাত্র অ্যাড কপিটা সিলেক্ট করে দিব। এটাই হচ্ছে রিমার্কেটিং এর কাজ। পেজ নিয়ে নিব, যে পেজে আমরা চালাইতে চাচ্ছি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং একটা পেজ সিলেক্ট করলাম। কি বলছে এখানে, ম্যানুয়াল আপলোডে যায় আমরা, অথবা ক্রিয়েট অ্যাড থেকে এক্সিস্টিং পোস্ট নিয়ে একটা পোস্ট সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট পোস্ট, যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে কন্টিনিউ। আই থিঙ্ক ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন সবাই? কারো প্রশ্ন আছে কি? ঠিক আছে, বুঝতে পারলেন জিনিসটা? তো এটা ছিল ফেসবুকের রিমার্কেটিং অপশন। আচ্ছা, আরেকটা অপশন আপনাদেরকে দেখাই আমি। 26 দেখানো যায়, এখনো টাইম আছে। ওকে, আরেকটা অপশন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে একটা অপশন থাকে অটোমেটেড রুলস। সেটা কোথায় আছে আমি একটু চেক করি। অটোমেটেড রুলস, এটাতে ক্লিক করি। এটার কাজ কি একটু বুঝাই আপনাদেরকে, এটা কাজ কি এবং কেন প্রয়োজন হয়। ইন বাংলাদেশের মধ্যে আপনারা যদি একটা অ্যাওয়ারনেস অ্যাড চালান, অ্যাওয়ারনেস অ্যাড মূলত ব্র্যান্ডিংয়ের জন্য চালানো হয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, পিপলের কাছে বেশি বেশি রিচ করার জন্য চালানো হয়। আমরা দেখে আসছি যে $1 বাংলাদেশে 4000 থেকে 5000 পিপলের কাছে রিচ করে একটা পোস্ট। $1 খরচ করব, 120 টাকা খরচ করব, তাহলে 4 থেকে 5000 কাছে আমার পোস্টটা পৌঁছে যাচ্ছে। এই জন্য এটা ডিজিটাল মার্কেটিং। 4 থেকে 5000 মানুষকে আপনার পোস্ট পৌঁছাতে যায়, দেখা যাবে 2000-4000 পোস্টার আপনাকে প্রিন্টিং করাইতে হবে। একটা পোস্টারের কস্টিং হচ্ছে 10 টাকা 15 টাকা, লাগানি আলাদাভাবে 5 টাকা করে নেয়। তো 15 টাকা করে যদি হয়, তাহলে 1000 পোস্টার হচ্ছে 15000 টাকা, 4000 পোস্টার 4-15 60,000 টাকা। অথচ 120 টাকা দিয়ে আমরা 4000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছি বাংলাদেশে। তো এই 1000 মানুষের কাছে পৌঁছা দিচ্ছে, ঠিক আছে। আবার $1 খরচ করতেছি, আমাকে ফেসবুক 5টা সেল দিয়ে দিচ্ছে, সেল পোস্ট। আমরা যদি সেলসে যাই, সেলস অ্যাড চালাই, $1 খরচ করলাম, 5টা সেল আমাকে দিয়ে দিচ্ছে। আমি $1 খরচ করলাম, আমার ফেসবুকে 100টা লাইক চলে আসতেছে। ব্যাপারটা বুঝবেন। কিন্তু আমার ওই $1 খরচ করার পর 4-5 হাজার অডিয়েন্সের জায়গায় ফেসবুক আমাকে 1000-1500 অডিয়েন্স দিচ্ছে। আমি $1 খরচ করতেছি, 5টা সেলের জায়গায় আমাকে 2টা সেল দিচ্ছে। $1 খরচ করতেছি, আমাকে দেওয়ার কথা ছিল 100টা লাইক, সেখানে আমাকে 20টা লাইক দিচ্ছে। তার মানে আমার টাকা বেশি খাচ্ছে ফেসবুক। আপনারা যদি কন্টিনিউয়াসলি অ্যাড চালান, আপনাদের অটোমেটিকলি ধারণা হয়ে যাবে যে এই প্রোডাক্টটার দাম বেশি চলে যাচ্ছে আমার। আমরা একটা গেঞ্জি কিনতে কিনতে অভ্যস্ত হয়ে যাই, তারপর একটা প্রোডাক্ট যখন দেখি, দেখার পর অন্য শোরুমে দেখি, তখন বলি কি এইখানে এটা 5000 টাকা, অথচ আমি রেগুলার এটা কিনতেছি 2000 টাকা করে মার্কেট থেকে। বলি না অনেক সময় যে এখানে কস্ট বেশি নিচ্ছে, দাম বেশি। অনেকগুলো প্রোডাক্ট কিনতে যাই, আমরা নিজেই ধারণা করে ফেলি যে এটার দাম কখনো এত হওয়ার কথা না। তো যেখানে আমার পারফরমেন্স $1 4-5 হাজার অডিয়েন্স আসতো, তাহলে আমি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করে দিতে পারতাম। কিন্তু যখন 1-1.5 হাজার করে অডিয়েন্স রিচ করতেছে, তার মানে ক্লায়েন্ট আমার উপর নারাজ হয়ে যাবে এবং ফেসবুক আমার থেকে বেশি টাকা কেটে নিচ্ছে।
কাটতেছে কিনা ব্যাপারটা। তো এই ব্যাপারটাকে আমরা ফেসবুককে বন্ড করব, আমরা টাকা দিয়ে কাজ করাচ্ছি, ফ্রি তো কাজ করাচ্ছি না। তখন আমরা একটা রুলস ক্রিয়েট করে দিব যে আমার এত ডলারে এত রিচ হলে তুমি অ্যাড চালাইতে থাকো, যখনই তুমি এত এই পারফরমেন্স দিবে না আমার অ্যাড বন্ধ করে দাও, টাকা যেন আমার আন্দাজি না কাটো। কারণ আমি 70, 80, 100টা অ্যাড চালাবো, কখন মনিটর করতে যাব তুমি কত কাটলা না কাটলা, রুলস দিয়ে দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা? এটা হচ্ছে অটোমেটেড রুলস। এখানে আমি ক্রিয়েট রুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন এখানে একটা রুলসের নাম দিলাম, সে মনে করেন সেলস অ্যাড দিলাম, সেলস। অ্যাপ্লাই রুলস অল অ্যাক্টিভ অ্যাড সেট, যতগুলো অ্যাক্টিভ অ্যাড আছে সবগুলোতে অল অ্যাক্টিভ অ্যাডস, ওকে, যতগুলো অ্যাডস চলতেছে। অ্যাকশন টার্ন অফ, বন্ধ করে দিবে, অথবা টার্ন অন অ্যাডস সেন্ড নোটিফিকেশন, অথবা নোটিফিকেশন পাঠাবে। এমনও হতে পারে আমরা সেট করে দিলাম নোটিফিকেশন পাঠাও আমার কাছে যদি বেশি খরচ করে, আমরা অ্যাকশন দিলাম টার্ন অফ, বন্ধ করে দাও। ইয়োর রুল will apply to ads that are active at the time that rules runs, okay, cost per result is greater than 1, $1 বেশি খরচ করবে তো আমাকে কি পারফরমেন্স দিবে, এই জায়গায় আসেন, আমাকে কি পারফরমেন্স দিবে, ক্যাম্পেইন, অবজেক্ট ক্যাম্পেইন, কস্ট পার রেজাল্টে যদি আমরা ক্লিক করি স্পেন্ট, এখানে যদি দেই আমরা is greater than, is smaller than, is not between, is smaller than $1, $1 বা $1 নিচে খরচ করবে আমাকে কি দিবে ওরা, টাইম রেঞ্জ হচ্ছে ক্যাম্পেইন দিছি আমরা ডিফল্ট অ্যাড ফিটার, এখানে আমরা যদি ক্লিক করি অ্যাড দিলাম, রুলস রানস অফেন অ্যাজ পসিবল, ইউজুয়ালি এভরি 30 to 60 মিনিটস, কন্টিনিউয়াসলি চলবে বা ডেইলি চলবে। কিন্তু আমরা এখানে কন্ডিশন দিতে যাচ্ছি, কন্ডিশন দিতে যাচ্ছি যে টুডে, প্রিভিয়াস ডে, অ্যাড সেট, অ্যাড চেঞ্জ দ্য এডিশনাল অপশন, মানে আমরা এটা রুলস দিলাম যে স্পেন্ড $1 নিচে ডেইলি খরচ করো, টুডে, আজকে খরচ করো, এগুলো রুলস আছে। তো আমরা এটা দিতে যাচ্ছি না। কস্ট পার রেজাল্ট আমরা দিতে যাচ্ছি সেলসের ক্ষেত্রে, তো সেলস এখানে আছে কিনা, কস্ট পার অফলাইন কনভার্সন, কস্ট পার অ্যাপ ইভেন্ট, ওয়েবসাইট কনভার্সন, মেটাপিক্সেল, আচ্ছা এই যে কনভার্সন পাইছি আমরা, সেটিংস, ওয়েবসাইট পারচেস ROS, কস্ট পার মোবাইল ইনস্টল, ইন অ্যাপ পারচেস ROS, কস্ট পার রেজাল্টস, লাইফ টাইম ফ্রিকোয়েন্সি, স্পেন্ড। আমরা যদি ওয়েবসাইট পারচেস দিয়ে দেই যে ইজ স্মলার দেন $1, $1 আমাদের কাছে যদি সেল দেয়, $1 যদি সেল দেয় তাহলে অ্যাড চলবে, যদি না দেয় তাহলে কেটে দিব। টাইম রেঞ্জ কতদিন চলবে ম্যাক্সিমাম, এই রুলসটা কতদিন, এই রুলসটা 37 দিন দেওয়া আছে, 37 মান্থ দেওয়া আছে, আমরা এখানে 30 দিন করে দিলাম। এই রুলসটা 30 দিন চলবে। অন ফেসবুকে চলবে, আমাদের পেজ হচ্ছে মিম মাহজাবিন, এটাকে আমরা ক্রিয়েট করে দিলাম। অর্থাৎ $1 খরচ করার পরও যদি কোনো সেল না দেয়, $1 খরচ করার পরও যদি কোনো সেল না দেয় তাহলে অটোমেটিকলি আমাদের কি করে দিবে, অ্যাডটা বন্ধ করে দিবে, মানে ডলার কাটতে থাকবা, তুমি আমাকে সেল দিবে না, তাহলে হবে না। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন একটা ব্যাপার হলো যে আমরা এই কস্টগুলো কিভাবে মেনটেন করব, মানে কত ডলারে কত ইমপ্রেশন কাটার কথা, কত ইনভেস্ট হওয়ার কথা, এগুলো একটা ওয়েবসাইট আছে, এটার নাম কি ছিল, কস্টলি মেবি সামথিং কিছু নাম ছিল, মেবি অ্যাড কস্টলি, গুগলে সার্চ করলাম, এই অ্যাড কস্টলিটাকে নতুন একটা ট্যাবে নিলাম। ওই যে কিওয়ার্ডগুলো যে আমরা ইউজ করতেছি না, কিওয়ার্ডগুলো যেটা ইউজ করতেছি আমরা, অডিয়েন্স কস্টে যাই, হ্যাঁ এখান থেকে দেখেন আমরা CPM, CPC, KD হচ্ছে ডিফিকাল্টি, অর্থাৎ আমরা যেগুলো নিয়ে কাজ করব, সে মনে করেন আমি এখানে সার্চ করলাম আইফোন নিয়ে, যেহেতু সব জায়গায় সার্চ দিছি, এটাকেও আইফোন দিয়ে সার্চ করলাম, কি হলো, রেজিস্টার করতে বলতেছে, আরে ভাইও বারবার নোটিফিকেশন দিচ্ছিল, আমরা করি নাই, কন্টিনিউ। আমরা এখন ট্রাইলে আছি, ফ্রিতেই রাখুক আমাদেরকে। আইফোন যে কিওয়ার্ডটা,
এই কিওয়ার্ডের ভ্যালু দেখেন, এই আইফোন কিওয়ার্ডটা রিলেটেড ইন্টারেস্ট সাজেশন, ইন্টারেস্ট দেখেন এটাতে 632.32 মিলিয়ন, সিপিএম $13 দ্বারা কস্ট, সিপিএম হচ্ছে কি কস্ট পার সিপিএম কস্ট পার কি এখানে মিনিট দিয়ে কি করবো, ভিডিও চালাচ্ছি, হ্যাঁ, নো, কস্ট পার ইমপ্রেশন, 1000 মানুষের কাছে পৌঁছালে 1 ইমপ্রেশন, কস্ট পার ইমপ্রেশন, সিপিসি কস্ট পার ক্লিক, একটা ক্লিকে একটা কস্টিং কাটবে। তো এই কিওয়ার্ডের কস্টিং দেখছেন কত আছে, $13 কস্টিং আছে, আবার 0.55 55 সেন্ট কস্টিং আছে 1 ক্লিকের। কিন্তু এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কর্নারে আসেন, এই কিওয়ার্ডটা আসলে ডিফিকাল্ট, দেখেন এখানে বলে দিছে 100-এর মধ্যে 93, মানে 93 মানুষকে, 100-র মধ্যে 93টা মানুষকে কাটায় আপনাকে কম্পিটিশনে নামতে হবে। সো টাফ, অনেক টাফ কম্পিটিশন এই কিওয়ার্ড নিয়ে। অডিয়েন্স হিউজ আছে, সিপিএম সিপিসি দেখাচ্ছে, আমাদেরকে এটা প্রয়োজন নাই। আমরা এটা দেখি যে বাংলাদেশের র্যাঙ্কিং কেমন। এই হলো 5 নাম্বার আমাদের বাংলাদেশ, আমি যেখানে অ্যাড চালাবো সেখানকারই তো দেখবো, তাই না? তো এই বাংলাদেশে এর অডিয়েন্স আছে 22.13 মিলিয়ন, হিউজ অডিয়েন্স আছে, এবং এই কিওয়ার্ডের সিপিএম 0.68 অনলি, 0.68, অর্থাৎ 68 সেন্ট খরচ করলে 1000 মানুষের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারতেছেন ব্যাপারটা? তার মানে $1 খরচ করলে 2 থেকে 2500 মানুষের কাছে আমাদের অ্যাডটা ইজিলি চলে যাবে, যেটা আমি একটু আগে বলতেছিলাম। আবার দেখেন, এটা ক্লিকের জন্য 0.01, 1 সেন্টও না, 1 সেন্টও না একটা ক্লিকের জন্য। এই জন্য বাংলাদেশে মার্কেটিংটা খুবই কম খরচে মার্কেটিং করা যায়, আর এই কারণে বাংলাদেশে ই কমার্স বিজনেসটা এখন হায়ার উপরের দিকে টান ধরছে। আচ্ছা, এখানে ব্যাপারটা বুঝবেন, হ্যাঁ, ব্যাপারটা বুঝবেন এই জন্য যে আমাদের এই কস্টিংটা, এখানে একটা ব্যাপার কি যে আপনারা মাইন্ডের মধ্যে সেট করলেন যে $1 খরচ করলে, বললেন ভাইয়া যে 50 থেকে 100টা লাইক আসবে মাইন্ডে। আমি বললাম না একটু আগে, রেকর্ডিংও আছে, প্রমাণও আছে। আপনাকে ইউএস এর একটা ক্লায়েন্ট নক করলো, বললো যে আমার পেজে লাইক দরকার, আপনার মাইন্ডে আছে আচ্ছা $1-তে 100টা লাইক চলে আসবে, তো 1000 লাইকের জন্য কত ডলার লাগবে, আপনি ফট করে তাকে বললেন যে $10 দিলে 1000 লাইক চলে আসবে। আপনার মাইন্ডে সেট আছে যে ভাইয়া তো বলছিল $1 খরচ করলে 100টা আসবে, ওটা বাংলাদেশের জন্য ছিল। দেখেন, এটা বাংলাদেশ কস্টিং করতেছে 0.01 সেন্ট অনলি, 68-এ আপনাকে দিয়ে দিল 1000 ইমপ্রেশন। ইউএসএ তে কি অবস্থা খেয়াল করছেন? কম্পেয়ার করেন 1000 মানুষের কাছে ইমপ্রেশন নিতে গেলে $30 খরচ করতে হবে। পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল অডিয়েন্স হচ্ছে ইউএসএ। ওখানকার প্রত্যেকটা মানুষের কাছে একটা সেলে $1 শেষ। আমরা এখানে $1 খরচ করলে 15-20টা সেল চলে আসতেছে। তার মানে আমাদের চেয়ে মাল্টিপ্লাই 10-15 আছে তারা। এই জন্য যখনই কাজ নিবেন, ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, প্রত্যেকবার তাকে একটাই কথা বলবেন যে আপনি আপনার রিকোয়ারমেন্ট, আপনার অবজেক্টিভ, আপনার গোল, আপনার লোকেশন, আপনার বাজেট আমাকে সাথে শেয়ার করেন এবং আমাকে কিছু সময় দেন। আমি পুরা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি রেডি করে দেই এবং খরচ, কস্টিং, লোকেশন, রেজাল্ট, এস্টিমেটেড রেজাল্ট। অলওয়েজ দেখবেন ফেসবুক কি করে, একটা লোয়ার রেজাল্ট একটা হায়ার রেজাল্ট দেয়। এটাই নিয়ম, কিন্তু মানে অ্যাকুরেটলি কেউ বলতে পারে না কতগুলো আসবে। কম হলে এত, বেশি হলে এত, প্লাস মাইনাস হতে পারে। এই ধরনের এস্টিমেটেড রেজাল্ট সব কিছু রেডি করে আমি আপনাকে একটু পরে জানাই দিচ্ছি। এটা হলো নিয়ম। ক্লায়েন্ট পাইলে আমাদের ফট করে দৌড়ানো শুরু, হ্যাঁ দেন না দেন, করে দিচ্ছি, কত $100, ওকে ওকে, নো প্রবলেম ওকে। প্রাথমিক অবস্থায় যারা ফ্রেশার তাদের কাছে এই বিহেভিয়ারটা ন্যাচারাল, এটা কোনো না, এটা ন্যাচারাল যে কাজ আসলে আমরা এই ধরনের করি। কিন্তু যদি আপনারা যেমন অ্যাডভান্স কাজ জানেন, এখন আপনারা জানেন যে আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে এই কিওয়ার্ডের খরচ কেমন আসবে, কত আসতে পারে, আপনারা এটা তো শিখতেছেন। এখন মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি বাংলাদেশে শার্ট এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, শার্টের সেই কোয়ালিটি যাই হোক, ও শার্টের সাথে এক্সট্রা কিছু অ্যাট্রাকটিভ কিওয়ার্ড লাগালো, মিনিমালিস্ট, মডার্ন, এই ধরনের লাগালো। মেন কিওয়ার্ড কিন্তু শার্ট। এখন আপনি মেন কিওয়ার্ডটা যদি শার্ট হিসাবে সার্চ করেন, এখানে এই জায়গাটায় SHIRT, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড স্পেলিং যদি ঠিক থাকে, তাহলে এটার ডিফিকাল্টিও ভালো আছে 98
এবং আমরা বাংলাদেশে চলে আসব। বাংলাদেশ আছে কিনা এখানে, এই যে আছে, 4 নম্বরে আছে বাংলাদেশ। 12.91 মিলিয়ন অডিয়েন্স আছে টোটাল এই কিওয়ার্ডের পুরো বাংলাদেশে, ফেসবুকের কাছে অ্যাড কস্টলি সবার কাছে। এটা দেখেন এখানে 0.53 CPM ইমপ্রেশন, 1000 পিপল রিচ করবে কত, মাত্র হাফ সেন্টে। তার মানে আমি যদি ক্লায়েন্টকে বলি তখন আমি এটাই বলতে পারবো যে আপনার এই কিওয়ার্ডে শার্টের যে প্রজেক্টটা আছে এটা আমি $1 মিনিমাম 2 থেকে 2500 মানুষের কাছে আমার একটা পৌঁছাবে। পাই গেলাম না, আমাকে তো আর ওখানে ডেমো করতে গেলাম না, আমি ডাইরেক্ট কিওয়ার্ড দ্বারা আমি বুঝতে পারলাম হাফ সেন্টে যদি 1000 হয় তাহলে 1 সেন্টে 2000 হবে, এস্টিমেটেড প্লাস মাইনাস 2500 পর্যন্ত যাইতে পারে। এটার ক্লিক রেট আরো কম, লেস দেন 0.1 সেন্ট ক্লিক। ল্যান্ডিং পেজে যদি ক্লিক করতে যাই, ওয়েবসাইটে যদি নিয়ে যেতে চাই, তাহলে দেখা যাবে যে $1 100 জন আমার পেজে চলে যাবে। বুঝতে পারলেন, ল্যান্ডিং পেজ হিসাবে। তো এটাকে বলতেছি আমরা অ্যাড কস্টলি। অ্যাডগুলোকে রিসার্চ না করে যদি আমরা ডাইরেক্ট অ্যাড চালাইতে যাই তাহলে প্রবলেম আছে। এর আগে আপনাদেরকে দেখাইছি যে ইউজার অডিয়েন্সগুলো কোথায় কোন লোকেশনে দেখাইছি না, অডিয়েন্স ইনসাইটের কাজ দেখাইছি না আপনাদেরকে, ফিল্টারিং করা দেখাইছি, অডিয়েন্স ফিল্টারিং করা। তো এই কিওয়ার্ডগুলো এখানেও চেক করব এবং ওখানেও চেক করব। আচ্ছা, এই বাদেও আপনারা চ্যাট জিপিটি চালান সবাই, সেখানে হয়েছে না? আচ্ছা, আপনারা চ্যাট জিপিটির কাছেও পরামর্শ করবেন, কারণ এআই যুক্ত, আর বর্তমান চ্যাট জিপিটি ভালোই একটা রেসপন্স দিচ্ছে আমাদেরকে। যেমন আমি ক্লিক করলাম চ্যাট জিপিটি, একে আমি বললাম যে বাংলাদেশে শার্ট কিওয়ার্ড নিয়ে কি ফেসবুকে অ্যাড দিতে চাচ্ছি। ডিটেল টার্গেটিং অডিয়েন্স, টার্গেটিং বানান ভুল হয়ে গেছে, টার্গেটিং অডিয়েন্স কাকে বা কাকে চয়েস করলে নিলে ভালো হবে সাজেস্ট করো। নেন ডেমোগ্রাফিক টার্গেটিং, 18 থেকে 45 বছর বয়স পাইলেন। এই বয়স গ্রুপে সাধারণত শার্ট কেনার জন্য সক্রিয় থাকে, বিশেষত পুরুষ এবং মহিলা যারা ফ্যাশন সচেতন আর কি। লিঙ্গ পুরুষ মহিলা, যেহেতু শার্ট দুইভাবে পুরুষ ও মহিলাদের জন্য জনপ্রিয়। অর্থনৈতিক অবস্থা মধ্যম আয়ের এবং উচ্চ মধ্যম আয়ের গ্রুপ, যেহেতু শার্টের দাম বিভিন্ন রেঞ্জ হতে পারে, মধ্যম আয়ের শ্রেণীকক্ষ আমরা চয়েস করব। সেকেন্ড, ইন্টারেস্ট কাকে নিব? ফ্যাশন, যারা ফ্যাশন স্টাইল পোশাক ট্রেন্ড নিয়ে কাজ করে। শপিং, যারা অনলাইন শপিংগুলো করে। পুরুষ মহিলা, যারা বিশেষভাবে পুরুষ ও মহিলাদের জামা কাপড় ড্রেসিং স্টাইল নিয়ে কাজ করে। পোশাক ব্র্যান্ড, যেমন হচ্ছে লেভি, H&M, যারা এগুলো নিয়ে। পোশাকের সিজনাল, মৌসুম অনুযায়ী। পেশাগত টার্গেটিং, কর্মরত পেশাজীবী। এই যে পুরা আমাকে অ্যাডের পুরা স্ট্র্যাটেজি ও দিয়ে দিবে, কিন্তু শুধুমাত্র এর উপর যদি আপনারা নির্ভরশীল হয়ে যান ঠকে যাবেন। এ আপনাকে বেস্ট রিসার্চই দিবে চ্যাট জিপিটি, বাট আমরা এটাকে হচ্ছে এআই বলি, টেকনোলজি বেসড এআই, আর্টিফিশিয়াল টেকনোলজি বলি। এ আমাদেরকে মেশিন ভিত্তিক ওর কাছে যে ডাটাগুলো ইনপুট করা হয়েছে সেটা থেকে রিসার্চ করে জানাচ্ছে। আর এটা যেটা দেখতেছি এটা প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে? তো আপনারা ভালো রেজাল্ট পাওয়ার জন্য বোথ দুটাকে কম্বাইন করবেন এবং মিক্স করবেন, যে এখানকার সাথে ওখানকার কোন ডাটাগুলো আমাদের ম্যাচ হচ্ছে সেই ডাটাগুলোকে নিয়ে কাজ করে ফেলেন। ভিতরে ঢুকছে নাকি উপর দিয়ে যাচ্ছে? বলে ভাইয়া আপনি তো পুরা ইয়া দিয়ে দিলেন। এখন নেক্সট ক্লাস, আরেকটা ক্লাস হবে ফেসবুকের, এরপর ফেসবুকটা শেষ করব। আগামী ক্লাস হবে ফেসবুক ফানেল। সবাই থাকবেন। ফানেল বোঝা খুবই জরুরি, যদি ফানেল না বুঝি তাহলে ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবো না, ফানেলটা বুঝতে হবে। তো নেক্সট ক্লাসে সবাই সময় মতো চলে আসেন, যারা আজকে আসে নাই। যদি আপনারা ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আগামী ক্লাসে সবাই উপস্থিত হবেন, আর যারা আসেন না তারা ফাইন নিয়ে আসবেন, এটা তো শুনছেন সবাই।